আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা চলে আসছি তোমাদের আজকের লাইভ ক্লাসে। একদম জাস্ট সময়ে, অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ওকে, যারা যুক্ত হয়েছো তারা অন্যদেরকে যুক্ত করার চেষ্টা করো। আমরা 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। কেমন আছো সবাই জানিয়ে দাও। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছো এমন কিছু জানাচ্ছ। সাউন্ড ক্লিয়ার আছে, হ্যাঁ ওকে। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা শুরু হয়েছে। আমি জানি না তোমরা কোথা থেকে ক্লাস করছো, কে তোমাদের এলাকায় কি এরকম কোনো প্রবলেম আছে নাকি? বন্যা তোমাদের কারো কোনো এলাকায় এরকম বন্যার প্রবলেম আছে নাকি? ওকে, আচ্ছা দেখো, দিনাজপুরে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেখো আমরা, চাঁদপুরে অনেক বৃষ্টি হচ্ছে না? যারা জুমে যুক্ত না ফেসবুকে যুক্ত হয়েছে তারা জুমে যুক্ত হয়ে যেতে পারো, হ্যাঁ। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতে চাই। দেখো গতদিন আমরা আরো কিছু সময় ক্লাস নেওয়ার প্ল্যান ছিল। আরো প্রায় 15-20 মিনিট ক্লাস নেওয়ার একটা পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে আমরা ক্লাসটা নিতে পারি না, এখন শুরু করছি। গত ক্লাসে যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে করতে দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই অঙ্কগুলোতে কোথাও প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। গত ক্লাসে আমরা যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইখানে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, আমরা যে অঙ্কগুলো এখন দেখবো, দেখো এখানে কি লেখা আছে। দেখো, খেয়াল করো। আমরা তোমাদেরকে গত ক্লাসে যে সূত্র দিয়ে অঙ্কটা করাই নাই, সেটা হচ্ছে ওয়ান বাই ল্যামডা ইকুয়াল আর এইচ, ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান বাই এন টু স্কোয়ার। এই সূত্রের অঙ্ক আমরা তোমাদের গত ক্লাসে শুরু করতে পারি নাই। এটা হচ্ছে আহ, কোন পরমাণুর ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, তখন নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ অথবা কি করে, বিকিরণ করে। যে আলোক শক্তি শোষণ বা বিকিরণের জন্য বর্ণালী তৈরি হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাই এই সূত্র দিয়ে নির্ণয় করা যায়। আচ্ছা স্যার, 3 নাম্বারটা, আচ্ছা 3 নাম্বার অঙ্কের প্রবলেম না? ঠিক আছে, আমি দেখার চেষ্টা করছি। 3 নাম্বার তো অঙ্ক নেই, 4 নাম্বার থেকে অঙ্ক শুরু। 3 নাম্বারও তো থিওরি আছে কোনো। ওকে, তো আমরা মনে রাখবো যে বর্ণালী বা স্পেকট্রাম, এই বর্ণালী বর্ণালী বা স্পেকট্রাম দুই প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী, আর আরেকটা হচ্ছে বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। ওকে, আচ্ছা, মাথায় রাখবো আমরা বর্ণালী দুই প্রকার, একটা হচ্ছে শোষণ বর্ণালী, একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। যেটা কিনা শোষণ বর্ণালী, নিশ্চয়ই তোমরা জানো, ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চ কক্ষপথে যায় তখন যে বর্ণালী তৈরি হয় তার নাম শোষণ বর্ণালী, এবং যখন উচ্চ থেকে নিম্নে আসে তখন যে বর্ণালী তৈরি হয় তার নাম কি, বিকিরণ বর্ণালী। তো খেয়াল রাখবো আমরা, শোষণ বর্ণালীটা কে বলা হয় অনুজ্জ্বল বর্ণালী। অনুজ্জ্বল বর্ণালী অর্থাৎ এটা খালি চোখে দেখা যায় না। অনুজ্জ্বল বর্ণালী, অনুজ্জ্বল অনুজ্জ্বল বর্ণালী অর্থাৎ এটা খালি চোখে দেখা যায় না। আর এটা হচ্ছে উজ্জ্বল বর্ণালী। ওকে, উজ্জ্বল বর্ণালী, এটা খালি চোখে কি করা যায়, দেখা যায়। তার মানে বর্ণালী বলতে আমরা মূলত উজ্জ্বল বর্ণালীকেই বুঝাই, বর্ণালী বলতে আমরা মূলত উজ্জ্বল বর্ণালীকেই বুঝাই। আর অনুজ্জ্বল বর্ণালী বা শোষণ বর্ণালী এরকম বর্ণালী আছে, বাট এটা খালি চোখে দেখা যায় না, যেহেতু সেহেতু এটাকে বর্ণালী হিসেবে অতটা কাউন্ট করা হয় না। তো কাউন্ট করা হোক বা না হোক, পরীক্ষায় অঙ্ক বিকিরণ বর্ণালী দিয়ে বেশি আসলেও দুই একবার কিন্তু অনুজ্জ্বল বর্ণালী বা শোষণ বর্ণালী দিয়েও কিন্তু অঙ্ক আসতে দেখা গিয়েছে। তো আমরা এখন খাতায় নোট করে নিব কিছু টিপস বা টেকনিক। যখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, যখন আমরা এই সূত্রটা ব্যবহার করব তখন যদি সেটা বিকিরণ বর্ণালী হয়, বিকিরণ বর্ণালী হয়, বিকিরণ বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী হলে, বিকিরণ বর্ণালী হলে ছোট মান, ছোট মান N1, আরটা হচ্ছে কি, বড় মান N2। অর্থাৎ ছোটটা হচ্ছে N1 আর বড়টা হচ্ছে কি, N2। ছোট মান হচ্ছে N1 এবং বড়টা হচ্ছে কি, N2, যদি কোন বর্ণালী হয়, বিকিরণ বর্ণালী হয়। ওকে, তো চলো আমরা এখন অঙ্কের দিকে আগাই। আমাদের স্লাইডে যে অঙ্কগুলো আছে আজকে, এটা আমরা করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা আমরা দেখবো, হ্যাঁ। এই অঙ্কটা দেখার চেষ্টা করি।
এখানে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে। অর্থাৎ বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি 4 নম্বর কক্ষপথ থেকে দ্বিতীয় বা 4 নম্বর শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে আমরা সেটা বের করি, তারপর বর্ণালী নিয়ে কথা বলবো। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এখানে চতুর্থ থেকে দ্বিতীয়তে যাচ্ছে মানে এটা বিকিরণ বর্ণালী, এখানে ছোট মান হবে এন ওয়ান, তাহলে 1/λ আর এইচ 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। তো এখানে যেটা হবে যে n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে কি 4। আমরা এইভাবে হিসাব করব। তাহলে 1/λ এখানে 1/2² মাইনাস হচ্ছে 1/4², এরকম কিছু হবে। তাহলে 1/λ আর এইচ এর মান হচ্ছে 10967 পার সেন্টিমিটার, সেন্টিমিটারে কাউন্ট করলে তাহলে এটা 1/4 আসবে আর এটা হচ্ছে 1/16 আসবে। ওকে, এখন ক্যালকুলেটরে হিসাব করো। ক্যালকুলেটরে হিসাব করে ল্যামডার মান কত আসে দেখো। ক্যালকুলেটরে হিসাব করে ল্যামডার মান কত আসে এটা দেখো। ক্যালকুলেটরে হিসাব করো, যে দ্রুত আমাকে বলে দাও। আচ্ছা, ক্যালকুলেটরে হিসাব করে দ্রুত বলো ল্যামডার মান কত আসবে। আমরা যদি আবার লিখি 1/λ, এই যে 1/λ ইকুয়াল 10967 ইন্টু 1/4 মাইনাস হচ্ছে 1/16। আচ্ছা, ক্যালকুলেটরে লিখলে একটা মান পাবা। নিশ্চয়ই ক্যালকুলেটরে লিখলে যে মানটা পাবা প্রথমে পাবা হচ্ছে 1/λ মান। প্রথমে 1/λ একটা মান পাবা, ঠিক আছে। যে 1/λ যে মানটা পাবা এই মানটাকে তুমি যদি এবার ল্যামডা নিয়ে নাও তাহলে 1/ওই মানটা নিতে হবে। ওকে, তখন 1/ওই মানটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। যে একক পাবো সেটা হচ্ছে সেন্টিমিটারে। সেন্টিমিটারে পাবো, কত সেন্টিমিটার পেলাম দেখো দেখি। কত সেন্টিমিটার পেলাম, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করে দেখি, তাহলে এটা কি হবে, প্রথমে ব্র্যাকেটেরটা হিসাব হবে 1/4 মাইনাস হচ্ছে 1/16, যে মানটা পেলাম গুণ হচ্ছে 10967। তো দাঁড়াবে উত্তর হচ্ছে এই যে এটা দাঁড়াবে 20564625। এটাকে যদি আমরা 1/λ করে দিই 2056462625, তাহলে এখন কি দাঁড়াবে, 1/অ্যান্সার দাঁড়াবে হচ্ছে এমন কিছু যে বা ল্যামডা ইকুয়াল 4.8627 ইন্টু 10⁻⁵ এটা দাঁড়াবে, রাইট। এখন যেই মানটা আমরা পাচ্ছি, যেই মানটা আমরা এখানে পেলাম, এই মানটা পেলাম সেন্টিমিটারে। কিন্তু যদি আমাদের শুধু ল্যামডা বের করতে বলতো ঠিক ছিল, কিন্তু বলছে বিকিরণের বর্ণ কিরূপ হবে। তোমরা নিশ্চয়ই বিকিরণের বর্ণ শিখেছো কিভাবে, ন্যানোমিটার দিয়ে, ওই যে বে নিয়ে আসো কলা, হ্যাঁ ন্যানোমিটার দিয়ে শিখেছো, দেখবা লেকচার শিটের মধ্যে দেওয়া আছে, ওইটা কিন্তু ন্যানোমিটারে শিখেছি। তাহলে এই মানটাকে যদি আমরা এই যে 4.8627 ইন্টু 10⁻⁵ কে যদি আমরা 10⁻⁹ দিয়ে কি করি, দুঃখিত, 10⁻⁷ দিয়ে গুণ করতে হবে ন্যানোমিটার রূপ নেওয়ার জন্য। মিটার থেকে 10⁹ আর সেন্টিমিটার থেকে 10⁻⁷, তাহলে এটা হবে 486.27 ন্যানোমিটার। আমরা নিশ্চয়ই জানি যে 486 এইটুকু হচ্ছে 450 থেকে 500 পর্যন্ত আসমানি বর্ণ বলা হয়। কোন বর্ণ বলা হয়, আসমানি। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যটা আসমানি বর্ণের আলো দিবে বা আসমানি রঙের বর্ণ দিবে। বলো এই অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। সকল স্টুডেন্ট জানাও, সবাই কমেন্ট করো যেটা ক্লিয়ার কিনা। ওকে, জানাচ্ছ ক্লিয়ার। দুই একজন কমেন্ট করছো কেন, সবাই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো। ওকে, আমরা চলে যাই পরের অঙ্কে। এখানে আরো কিছু কথাবার্তা আছে যে কথাগুলো আমরা এখন একটু লেকচার শিট থেকে দেখলেই মনে হয় ভালো হয়। লেকচার শিট থেকে দেখলে একটু বেশি ভালো হয়। আচ্ছা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে আমরা এখন যে অঙ্কটি করলাম সেটি হচ্ছে আমাদের লেকচার শিটের 17 নম্বর বা কনসেপ্ট বুকের 17 নম্বর অঙ্ক করলাম। এরপর দেখো 18 নম্বর অঙ্ক নিশ্চয়ই তোমরা পারবা। 18 নম্বর অঙ্ক অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, এই যে বুয়েট ভর্তি পরীক্ষা 14-15 সেশনে আসছে। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে লাফ দেওয়ার সময় বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং সেটা অ্যাংস্ট্রং এ কত হবে। অর্থাৎ এন এর মান হচ্ছে এন ওয়ান এর মান হচ্ছে 1, তাহলে N2 এর মান কত, 2।
এখানে রিডবার ধ্রুবক আর এইচ এর মান দেয়া আছে। তুমি প্রথমে যে মানটা পাবা সেটা পাবা সেন্টিমিটারে, এবং সেন্টিমিটারকে তোমরা 10⁸ দিয়ে গুণ করে অ্যাংস্ট্রম করে নিতে পারবা। নিশ্চয়ই এই অঙ্কটা পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। দ্রুত কমেন্ট দ্রুত করলে আমরা পরবর্তী টপিকের দিকে বেশি আগাইতে পারবো। দ্রুত। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা এবার বিজ্ঞানীরা কিছু বিকিরণ বর্ণালীর সিরিজ এর নাম আবিষ্কার করেছেন বা সিরিজ আবিষ্কার করেছেন, আমরা সেগুলো সম্পর্কে জানবো। যেমন দেখো এখানে লিখে দেওয়া আছে, কিছু সিরিজের কথা লিখে দেওয়া আছে এখানে। এই যে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসচেন সিরিজ, ব্রাকেট, ফুন্ড। আর কোন কোন বইয়ে ফ্রামফিস পাওয়া যায়, এটা আপাতত না পড়লেও চলবে। অর্থাৎ এই সিরিজগুলা কি একটু বোঝার চেষ্টা করো। তো প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এই দেখো একটা পরমাণু, তার বিভিন্ন কক্ষপথ। তো যে কোনো কক্ষপথ থেকে 1 নং ইলেকট্রন যদি আসে, সেটা 2 নাম্বার থেকে আসতে পারে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নাম্বারে আসে, সেটা 2 নাম্বার থেকে আসতে পারে, 3 নাম্বার থেকে আসতে পারে, 4 নাম্বার থেকে আসতে পারে। আবার অসীম দূরত্ব থেকেও কিন্তু ইলেকট্রন আসতে পারে। যে কোনো জায়গা থেকে যদি 1 নং কক্ষপথে ইলেকট্রন আসে, তাহলে তাকে বলা হবে লাইম্যান সিরিজ। তাকে বলা হবে কি? লাইম্যান সিরিজ। দেখো লেখা আছে লাইম্যান সিরিজ। হ্যাঁ, যে কোনো কক্ষপথ থেকে 1 নাম্বার ইলেকট্রন আসলে তার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নাম্বারে, কক্ষপথ গুলোকে কখনো কখনো উদ্দীপকের মাধ্যমে যখন দেখাই, তখন এভাবেও কিন্তু দেখায়। এই যে এটা মনে করো N1, 1, 2, 3, 4, হ্যাঁ, এরকম ভাবে দেখায়। তো দেখো, খেয়াল করো, আমরা খেয়াল করি, মনে করো যে কোনো জায়গা থেকে যদি 1 নাম্বারে আসে, এটা 1, 2, 3, 4। আবার 2 নাম্বারে আসতে পারে, 2 নাম্বার থেকে 1 নাম্বারে আসতে পারে, 4 নাম্বার থেকে আসতে পারে, 3 নাম্বার থেকে আসতে পারে। যে কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন আসে, 1 নাম্বারে আসলে ওই সিরিজের নাম হচ্ছে কি সিরিজ? লাইম্যান সিরিজ। তাহলে মাথায় রাখবো, অঙ্কে যদি কখনো লাইমেন কথাটা উল্লেখ থাকে, লাইমেন কথাটা উল্লেখ থাকে, তাহলে বুঝে নিব N1 এর মান 1। আচ্ছা, N1 এর মান 1 মানে 1 নং কক্ষপথে ইলেকট্রন আসবে। তবে 1 নং কক্ষপথে ইলেকট্রন আসতে পারে কোথা থেকে কোথায়? 1 নং কক্ষপথে ইলেকট্রন আসতে পারে 2 নাম্বার থেকে শুরু করে 2, 3, 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে যদি কখনো অঙ্কে লাইম্যান সিরিজ কথাটা উল্লেখ থাকে, তাহলে ধরে নিব N1 হচ্ছে 1 এবং N2 এর মান হচ্ছে 2 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা হইতে পারে, সেটা অঙ্কে বলা থাকবে। তো লাইম্যানের পরে কি? লাইম্যানের পরের সিরিজের নাম হচ্ছে বামার সিরিজ। লাইম্যানের পরের সিরিজের নাম হচ্ছে বামার সিরিজ। এই যে বামার সিরিজ। তাহলে N2 এর মান হচ্ছে, N1 এর মান হচ্ছে 2। তাহলে N2 এর মান কত হবে? N2 এর মান হবে 3, 4, 5 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। একইভাবে যদি বলে প্যাসচেন সিরিজ, প্যাসচেন সিরিজ, তাহলে N1 এর মান কত হবে? N1 এর মান হবে 3। N1 এর মান হবে 3। আর N2 এর মান হবে, N2 এর মান হবে কত বলতো? 4, 5, একদম ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আমাকে জানাও, হ্যাঁ। এরপর যদি এটা ব্রাকেট হয়, ব্রাকেট সিরিজ হয়, ব্রাকেট সিরিজ হয়, তাহলে N1 হচ্ছে 4 আর N2 এর মান হবে 5, 5, 6, 7 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। এবার লাস্টেরটা হচ্ছে ফুন্ড। লাস্টেরটা হচ্ছে ফুন্ড। এই ফুন্ড হচ্ছে N1 হচ্ছে 5 আর N2 এর মান হচ্ছে 6, 7, 8 থেকে ইনফিনিটি পর্যন্ত। বলো ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও যে লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড, এই 5টা সিরিজে N1 এর মান কেমন হবে আর N2 এর সম্ভাব্য মান কেমন হবে সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা? N2 এর সম্ভাব্য মান কেমন হবে এটা অঙ্কে ইঙ্গিত করে দিবে, কিন্তু N1 এর মানটা ফিক্সড। জানো, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও ক্লিয়ার কিনা? দ্রুত। ওকে, আচ্ছা, এটা মনে রাখার জন্য আবার একটা ছন্দ আছে। এই যে দেখো, এই দেখো এখানে একটা ছন্দ দেয়া আছে, লাইলি বলল প্রেম বোকামির ফসল। অর্থাৎ লাইলিতে লাইমেন, লাইলিতে লাইমেন, বললোতে বামার, প্রেমে প্যাসচেন, আর ব্রাকেটে বোকামি, আর ফসলে ফুড। অর্থাৎ লাইম্যান বললে এর মান 1, লাইম্যানের পরে হচ্ছে বামার, তারপরে হচ্ছে প্যাসচেন, তারপর হচ্ছে ব্রাকেট, আর তারপর হচ্ছে কি ফুড। আমার মনে হয় ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো আমরা যদি ক্লিয়ার হয়ে যাই, আমরা অঙ্ক করে নেব। এখানে দেখো কোনটা কোন অঞ্চলে, কোন আলোক অঞ্চলে
কোনটা থাকে সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টপিকটা দেখো। এই দেখো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ব্রাকেট সিরিজের তৃতীয় লাইন। তাহলে ব্রাকেট যদি বলে, সবাই একটু কমেন্ট করো তো, ব্রাকেট বললে এন অন এর মান কত? এন অন এর মান কত একটু ক্লিয়ার জানাও, সবাই জানাও কমেন্ট করে। ব্রাকেট বললে এন অন এর মান কত? আচ্ছা, ব্রাকেট বললে এন অন এর মান হচ্ছে 4। ব্রাকেট বললে এন অন এর মান হচ্ছে 4। ওকে, আচ্ছা ধন্যবাদ। তাহলে ব্রাকেট সিরিজের কোন লাইন? তৃতীয় লাইন। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1/λ ইকুয়াল আর এইচ 1/n1 স্কোয়ার। আবার কেন কাহিনী শুরু হইলো? ওকে, এখন ঠিক আছে। দেখো, তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। না, ওকে, কেন এরকম হচ্ছে? আজকে তো ফিজিক্স ক্লাসে এরকম প্রবলেম হয় নাই। দেখো এখানে লিখে দেওয়া আছে ব্র্যাকেট সিরিজের। তাহলে ব্র্যাকেটের জন্য তোমরা বলছো এন অন এর মান হচ্ছে 4। এন অন এর মান 4। এখানে কুয়েট ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আসছিল, প্রশ্নকর্তা খুবই ভালো ছিলেন। এই দেখো এখানে কিন্তু এন টু এর মানটা কত এটা বলে দিয়েছেন। হ্যাঁ, এন টু এর মান ব্র্যাকেটে বলে দিয়েছেন, কিন্তু অনেক সময় এটা বলে দেন না। তাহলে আমাদের কি করতে হয়? তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, তাহলে দেখো আমাদের যেটা করতে হবে যে যদি কখনো অঙ্কে লাইন সংখ্যা উল্লেখ থাকে, এই দেখো লাইন সংখ্যাটা উল্লেখ থাকে, যদি কখনো অঙ্কে এই যে লাইন সংখ্যা উল্লেখ থাকে, তাহলে আমরা কি করব? খাতায় লিখে নাও টিপস, খাতায় লিখে নাও টিপস, যে অঙ্কে অঙ্কে লাইন সংখ্যা লাইন সংখ্যা উল্লেখ থাকলে উল্লেখ থাকলে n2 = n1 + লাইন সংখ্যা, n1 + লাইন সংখ্যা। অঙ্কে লাইন সংখ্যা উল্লেখ থাকলে n2 কি হবে? n1 + লাইন সংখ্যা। খাতায় লিখে নয় টিপসটা, যে অঙ্কে লাইন সংখ্যা উল্লেখ থাকলে n2 = n1 + লাইন সংখ্যা। ওকে, দেখো তাহলে অঙ্কে লাইন সংখ্যা উল্লেখ থাকলে n2 = n1 + লাইন সংখ্যা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো n2 এর মান যেটা, n1 এর যে মান সেটা হচ্ছে 4। আর অঙ্কে বলছে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন মানে 3। অর্থাৎ ব্র্যাকেট সিরিজ যেখান থেকে শুরু ওইখান থেকে 3 নাম্বার। তাহলে ব্র্যাকেট মানে নিজেই 4, আর 4 থেকে 3 নাম্বার মানে কত নাম্বার? দেখো 7 নাম্বার। n2 এর মান 7। বলে ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? যে অঙ্কে লাইন সংখ্যা উল্লেখ থাকলে আমরা কি করব? অঙ্কে লাইন সংখ্যা উল্লেখ থাকলে আমরা কি করব, এটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, দেখো এবার আমরা যদি পরের অঙ্কের দিকে চলে যাই, এই যে দেখো 20 নাম্বারে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাকে কি একটু বলতে পারো এখানে n1 এবং n2 এর মান কত হবে? 20 নাম্বার অঙ্কে সবাই কমেন্ট করে বলো দেখি, n1 এবং n2 এর মান কত হবে? n1 এবং n2 এর মান কত হবে? এই n1 এর মান কত হবে আর n2 এর মান কত হবে? সবাই একটু কমেন্ট করে জানাও n1 এবং n2 কত হবে। আচ্ছা, n1 হচ্ছে 1 হবে লাইমেনের জন্য। আর যেহেতু বলছে চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন আসবে, তাহলে n2 এর মান কি হবে? 4 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্কটা। এবার দেখো এই অঙ্কটা বলছে এখানে যে আহ তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান হবে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম হবে। এই কথার অর্থ কি? তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম হবে, এই কথাটার অর্থ কি একটু চিন্তা করে দেখো। আবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান সবচেয়ে বড় মানে ইনফিনিটি হবে। আবার একটু পড়ে শোনাই, তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে, অর্থাৎ কোন অঙ্কের মধ্যে যদি লেখা থাকে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দেখবা n2 এর মান ওই n2 এর যে কয়টা ভ্যালিড মান আছে তার মধ্যে যেটা সব থেকে ছোট সেটা হবে। আবার যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান সবচেয়ে বড় হবে, মানে সবচেয়ে বড় মান সবসময় কি হয়? ইনফিনিটি হয়। চলো আমরা এরকম দু একটা অঙ্ক তোমাদেরকে দেখাতে পারি। যেমন যেমন দেখো এখানে এই অঙ্কটা, এই অঙ্কটা 28 নম্বর অঙ্কটা বলছে অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য। হ্রস্বতম মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে ক্ষুদ্রতম। হ্রস্বতম মানে কি? ক্ষুদ্রতম। তাহলে কি বললাম? অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে? অর্থাৎ আমরা বলতে পারি n1 এর মান 3। তাহলে n2 এর মান কত হবে? যেহেতু বলছে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য মানে n2 এর মান সবচাইতে বড়টা হবে। তাহলে n2 এর মান সবচাইতে বড় মানে কি হবে? ইনফিনিটি হবে। আর কোনো কিছু ভাগ ইনফিনিটি, এই দেখো n1 3,
অঙ্কে দেয়া আছে, আর এন টু এর মান কি হলো ইনফিনিটি। কোনো কিছু ভাগে ইনফিনিটি মানে কি, জিরো। বলো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা বা এই অঙ্কটা করতে পারবো কিনা, কমেন্ট করে জানাও। ওকে, দেখো এর আগের অঙ্কটা দেখো এবার। এর আগের অঙ্কটা দেখো এবার। বলছে অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে, যেখানে N1 এর মান 3, তাহলে N1 তো 3 বসবে। এবার চিন্তা করতে হবে, N1 যদি 3 হয় তাহলে N2 এর সম্ভাব্য মান কত। নিশ্চয়ই N1 3 হলে N2 এর মান 3 নিচে হবে না, তাহলে কত হবে, 4 5 6 এরকম চলবে। তাহলে N2 এর সর্বোচ্চ মান কত হলো, না, N2 এর মিনিমাম মান কত হলো, 4 হলো। তাহলে দেখো এই যে N1 হচ্ছে 3 আর N2 এর মান কি, 4। নিশ্চয়ই ক্লিয়ার, আমাকে একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা। নিশ্চয়ই ক্লিয়ার, আমাকে জানাও তোমরা ক্লিয়ার কিনা। এইভাবে দেখো এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই করতে পারবা, তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিয়ে দিব। হুম, তোমরা অঙ্কগুলো করতে পারবা। এখানে যে অঙ্কটা দেয়া আছে এখানে একটা সূত্র আছে দেখো, রেখা বর্ণালীর সংখ্যা ইকুয়াল N2 - N1, আবার N2 - N1 + 1/2। এটা তোমাদেরকে কন্টেন্ট পড়ানো হয় নাই এখানে, এটা মূলত আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বই ছিল, আমি এটা উঠিয়ে দিয়েছি, কেউ চাইলে অঙ্কটা করতে পারো। আচ্ছা, এবার দেখো এখানে বাকি অঙ্কগুলো তো করতে পারবে আশা করছি। এখানে একটা অঙ্ক দেখো, বলছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ভালো কথা, 3 নাম্বার শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে তুমি পারবা, বেগ নির্ণয়ের যে সূত্র তুমি শিখেছো। এই দেখো বেগ নির্ণয়ের সূত্র শিখেছো না এখানে, Vn = 2πe²/NH। কিন্তু খেয়াল করতে হবে, যদি তোমরা এই সূত্র অ্যাপ্লাই করো তাহলে তোমাদের মানগুলো কিন্তু সিজিএস এককে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে হিসাব করতে পারবে না। অর্থাৎ তুমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করো, তোমার মানগুলো নিতে হবে কোন এককে বলতো, সবগুলোই সিজিএস এককে নিতে হবে, নাহলে তুমি কখনোই অঙ্কটা করতে পারবে না। তাহলে বলছে যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। অর্থাৎ 3 নাম্বার শক্তি স্তরে যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগ আমরা নির্ণয় করব। বলছে নিউক্লিয়াসকে ঘিরে এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। নিউক্লিয়াসকে ঘিরে এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। হ্যাঁ, তো আমরা মাথায় রাখবো, এই যে দেখো এখানে একটা সূত্র লেখা আছে, লিখো, খাতায় লিখে নিতে পারো। প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে কতবার ইলেকট্রন ঘুরবে, এটা নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে বেগ ভাগ পরিধি। তাহলে উপরে তুমি ভি এর সূত্র দিয়ে বেগ বের করলা, আর তোমরা বলো তো বৃত্তাকার কক্ষপথের পরিধি কেমন হবে। এই দেখো 2πr, বৃত্তাকার কক্ষপথের পরিধি কেমন হবে, 2πr। তাহলে টু পাই তো জানো আগের থেকে মান, আর ব্যাসার্ধ, 3 নাম্বার কক্ষপথের যেহেতু ইলেকট্রন নিয়ে কাজ করছে, এখানে 3 নাম্বার কক্ষের ব্যাসার্ধ বসায় দিবা। নিশ্চয়ই ক্লিয়ার, আমাকে জানাও ক্লিয়ার কিনা, আমাকে জানিয়ে দাও ক্লিয়ার কিনা। তাহলে যদি বলে কখনো প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, তখন আমরা বেগ ভাগ পরিধি লিখবো। ওকে, ক্লিয়ার জানাচ্ছ। আমরা এবার একটা অঙ্ক করব, যে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং বুয়েটে আসছে অঙ্কটা, 2019-20 সেশনে এই অঙ্কটা বুয়েটে আসছে। চলো এটা নিয়ে কথা বলি। বলা হচ্ছে বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি দেখো E = -RH/n², -RH/n²। ওকে, আচ্ছা সমীকরণ হতে হিসাব করে দেখা যায় RH ইকুয়াল কি 2.18 × 10⁻18 জুল। এটা হচ্ছে 2.18 × 10⁻18 জুল। এটা হচ্ছে RH এর মান। কিন্তু একটা বিষয় কি খেয়াল করে দেখেছো, এই RH দেখে সবাই কিন্তু বিভ্রান্ত হবে, এবং টিচাররা বুয়েটের প্রশ্নকর্তা কিন্তু ঠিকই চেক করে নেবে যে তুমি আসলে কতটুকু বুঝে পড়াশোনা করো। RH মানে সবাই মনে করবে রিডবার্গ ধ্রুবক, কিন্তু খেয়াল করে দেখো এটা কিন্তু রিডবার্গ ধ্রুবকের মান না। রিডবার্গ ধ্রুবকের মান তো 109678/সেন্টিমিটার হয়, এখানে দেখো দেয়া আছে জুল। তার মানে আসলে এই সমীকরণটা কোনটা জানো, এই সমীকরণটা ওই যে আমরা পড়লাম না, En = -E1/N² হাইড্রোজেনের জন্য। কারণ আসলে তো ছিল এরকম ছিল, এই যে -2.17 × 10⁻18, এই যে Z² / N²। তাহলে জেড জেড এর মান 1 হয়ে যায় কখন, জেড এর মান 1 হয়ে যায় যখন এটা হাইড্রোজেন হয়, তখন 1 হয়ে যায়। আর এইটুককে আমরা ধরে নিয়েছিলাম E1। তাহলে En কি ছিল, -E1/N² হাইড্রোজেনের জন্য। কিন্তু তারা এখানে E1 না ব্যবহার করে ব্যবহার করেছে কি, আরএইচ। আরএইচ কেন ব্যবহার করলো তারা, যাতে তুমি বুঝতে পারো, যাতে তুমি বুঝতে পারো, মানে একটু কনফিউজড হও আর কি। কারণ আরএইচ মানে তো আমরা কিছুক্ষণ আগে রিডবার্গ ধ্রুবক পড়লাম, রাইট। তাহলে খেয়াল করব আমরা, বলছে এখানে এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা।
এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি ইলেকট্রন এন ইকুয়াল টু 3 শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের স্থানান্তরের ফলে বামার সিরিজের একটি লাইন বর্ণালী দেয়, তাহলে অর্থাৎ অনেক কিছু বলছে এখানে। প্রথমে এই সূত্রটা দিয়ে দিছে, দিয়ে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তুমি যাতে আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক মনে করো, কিন্তু আসলে এটা রিডবার্গ ধ্রুবক না। এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার পরিচয় দিয়ে দিছে। এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে শক্তিস্তর সংখ্যা। বলছে যদি এন ইকুয়াল 3 হয়, মানে 3 নাম্বার শক্তিস্তর হয়, তাহলে নিম্নতর নিম্ন স্তরে স্থানান্তরের ফলে ফোটন বামার সিরিজ উৎপন্ন হয়, মানে 3 নাম্বার থেকে নিচে নামার ফলে বামার সিরিজ তৈরি হয়। তাহলে তোমরা কি একটু আমাকে বলতে পারো বামার মানে এনন এর মান কত? আচ্ছা, সবাই বলছো 2। হ্যাঁ, ধন্যবাদ। বলছে একটি লাইন বর্ণালী তৈরি করে, তাহলে বামার থেকে একটি লাইন, মানে বামার তো নিজেই 2, ওখান থেকে একটি মানে কত 3। আবার এখানে তো বলে দিছে 3। একই কথা, মানে এক কথা দুইবার বলছে। এই যেখানে তো বলছে 3, একবার বলেছে 3। আবার তারা বলছে বামার সিরিজের একটি লাইন, একটি লাইন মানে বামার থেকে 1 নাম্বার। ওকে, আচ্ছা, চলো আমরা এবার এখানে কি লেখা আছে বলছে বিকৃত ফোটনের শক্তির সমীকরণ লিখো। অঙ্ক বলে নাই, সমীকরণ লিখতে হবে। তাহলে আমরা কি করব? আমরা জানি ডেল ই মানে E2 - E1। এই যে ডেল ই মানে E2 - E1। তো প্রথমে আমরা E2 বের করবো। E2 মানে -RH/3²। E1 মানে -RH/2²। তাহলে এবার E2 - E1, তাহলে E3² মানে কি 9, মাইনাস হচ্ছে সূত্রের, আবার এখানে সামনের মাইনাস দিয়ে RH কি 4, হিসাব করে আসলো RH ইন্টু 1/4 মাইনাস হচ্ছে 1/9। এইটা আমরা হিসাব কিতাব করে লসাগু করে যেটা পেলাম সেটা হচ্ছে ডেল ই ইকুয়াল 5/36 RH। বলো এইটুকু ক্লিয়ার কিনা, নাকি আবার বোঝাবো? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ওকে, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার জানাচ্ছ। এবার তারা বলছে 2 নাম্বার পয়েন্ট, অঙ্কের 2 নাম্বার পার্টে উক্ত সমীকরণের সাহায্যে উৎপন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে নির্ণয় করো। তো আমরা তো জানি যে ডেল ই ইকুয়াল এইচ নিউ, আর এইচ নিউ মানে হচ্ছে Hc/λ। ডেল ই ইকুয়াল এইচ নিউ, আর এইচ নিউ মানে কি Hc/λ। আর ডেল ইর মান, এই যে ডেল ইর মান তো আমরা আগের থেকে বের করে রাখছি 5/36 RH। তাহলে এখন এখান থেকে ল্যামডা বের করবো। তাহলে আমরা বলবো, এই যেভাবে বলবো যে আমরা বলবো ডেল ই ইকুয়াল Hc/λ। তাহলে ডেল ইর মান তো আমরা আগের থেকে জানি, কত জানি? এই যে 5/36 RH, তাই না? তাহলে ইকুয়াল কি হবে Hc/λ। তাহলে বা ল্যামডা ইকুয়াল কি হবে Hc থেকে যাবে, আর এটা নিচে গিয়ে ভাগ হবে যে 5 গুণ RH, আর এটা 36 গুণ হয়ে যাবে। কিন্তু হিসাব করে যে উত্তর পাওয়া যায় আর কি, যে উত্তর পাওয়া যায় সেটাই। নিশ্চয়ই এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা কিনা আমাকে একটু জানাও। তোমাদের অঙ্ক থাকবে হচ্ছে এই যে 39 পর্যন্ত লেকচার বুক থেকে, হ্যাঁ 39 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোই করতে পারবো 39 পর্যন্ত। আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ, যদি অঙ্কে প্রবলেম থাকে বলবা। তবে তোমাদের কাছে আমি একটা কোশ্চিন করি। আমরা এতক্ষণ যে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করলাম, আমরা যে এতক্ষণ বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করলাম, তার জন্য আমরা যে সূত্র ব্যবহার করলাম সেটা হচ্ছে 1/λ ইকুয়াল RH, 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। আমরা এটা অ্যাপ্লাই করলাম, রাইট? কিন্তু এটা যদি হাইড্রোজেন না হয়ে হিলিয়াম প্লাস হতো, হিলিয়াম প্লাসের বর্ণালীও কিন্তু বোর মডেল ব্যাখ্যা করতে পারে। তখন আমরা সূত্রটা কিভাবে লিখতাম? তখন লিখতাম 1/λ ইকুয়াল RH গুণ Z²। RH গুণ Z², এখানে হচ্ছে 1/n1² মাইনাস হচ্ছে 1 কি n2²। নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে যে Z² মান বসাতে হবে। আমাকে জানাও ক্লিয়ার কিনা। এই তো বুঝে গেছো Z²। তাহলে যদি হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে যার ইলেকট্রন থাকবে একটা, সবার তো আর বর্ণালী বোর মডেল দিয়ে ব্যাখ্যা করা যাবে না, সেটা হতে হবে হাইড্রোজেন, এবং তার জন্য কি হতে হবে বলতো? তার জন্য আহ একটা ইলেকট্রন থাকতে হবে। যদি এমন কেউ কোনো আয়নের বর্ণালী আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা RH এর সাথে Z² গুণ করে দিব। সবাই নিশ্চয়ই এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছো? যদি ক্লিয়ার হও আমরা একটু অন্য টপিকের দিকে যাব। যদি ক্লিয়ার হও তাহলে আমরা একটু অন্য টপিকের দিকে যাও। আচ্ছা, আমরা অন্য টপিকের দিকে যাই। আমরা নিশ্চয়ই ছোট ক্লাস থেকেই জানি আইসোটোপের কথা, রাইট? খাতায় নোট করো, হ্যাঁ। আইসোটোপের কথা জানি আমরা। এই তো দেখো, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, সমান বা একই। নিশ্চয়ই এটা জানো, আইসো শব্দের অর্থ কি সমান বা একই। তাহলে আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান।
আচ্ছা, প্রোটন সংখ্যা কাদের সমান হয়? প্রোটন সংখ্যা কাদের সমান হয়? নিশ্চয়ই আমরা এটা জানি। প্রোটন সংখ্যা কাদের সমান হয়? যারা একই মৌলের পরমাণু। আচ্ছা, একটা এমসিকিউ প্রবলেম ছিল। হ্যাঁ, এমসিকিউ সলভ ক্লাস আগামী দিন। আগামী দিন অঙ্ক এমসিকিউ, অর্থাৎ আগামী ক্লাসটা পুরোটাই এটা সলভ ক্লাস। সলভ শেষ হয়ে গেলে দ্বিতীয় পর্ব শুরু হবে। এবং আমরা এর মধ্যে আগামী সলভ ক্লাসের পরে আমরা তোমাদের একটা পরীক্ষা নিব, অর্থাৎ আমাদের এই অধ্যায়ের মোট 4টা পর্ব। আমরা একটা পর্ব আগামী কালকে সলভের মাধ্যমে শেষ করে দেবো। আজকে পড়ানো শেষ হয়ে যাবে। টুকিটাকি প্রবলেম থাকলে আগামী দিন সলভ করে দেওয়া হবে, এমসিকিউ এবং অঙ্ক, হ্যাঁ, যা থাকবে। প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান যারা, তারা সবাই কিন্তু একই মৌলের পরমাণু। একই মৌলের পরমাণু। অর্থাৎ আমরা জানি যে প্রোটন সংখ্যা সমান হলে মৌল সমান হয়। যেমন তুমি এখন বলতে পারো কার্বনের আইসোটোপ 12, না আচ্ছা, কার্বন এই যে 12, হ্যাঁ, এই যে কার্বন 13। তো এখন খেয়াল করো, তাদের প্রোটন সংখ্যা সমান না? প্রোটন সংখ্যা সমান হলে তো মৌলটা কার্বন কার্বনই আছে, অন্য মৌল তার চেঞ্জ হয়নি, রাইট? ওকে, এবার আমরা চলে যাই। নিশ্চয়ই তোমরা এই আইসোটোপ সম্পর্কে 9-10 থেকে জানো। এবার তাহলে দ্রুত বলো তো, আইসোটোন মানে কি? কমেন্ট করতে থাকো তো। আইসোটোন মানে কি? আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। আইসোট্রন মানে নিউট্রন সংখ্যা সমান। চমৎকার। একটা উদাহরণ তোমাদেরকে আমরা দিতে পারি, যেটার মাধ্যমে তোমরা এটা ক্লিয়ার হবে। এই যে ফসফরাস, এটা হচ্ছে 15, এটা 31। এটা সালফার, এটা হচ্ছে 16, এটা 32। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা 16, এখানেও দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা 16। তাহলে যেহেতু দুইটারই নিউট্রন সংখ্যা সমান, তাই আমরা বলতে পারি এদেরকে পরস্পরের কি, আইসোটোন। নিশ্চয়ই ক্লিয়ার। এরপর সবাই আমাকে কমেন্ট করতে থাকো। আমি বলি কি দেখো, এবার যদি আমি বলি আইসো বার, তাহলে কি হবে? দ্রুত কমেন্ট করো দেখি। আইসো বার মানে কি হবে? আইসো বার মানে কি হবে? দ্রুত কমেন্ট করো তো। আইসো বার মানে হচ্ছে ভর সংখ্যা সমান। আইসো বার মানে হচ্ছে ভর সংখ্যা সমান। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, ভর সংখ্যা সমান। একটা বিষয় খেয়াল করো, আইসোটোপ যেমন একই মৌলের পরমাণু ছিল, আইসোটোন বা আইসোবার, তাদের যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাই কিন্তু মৌলটা এক নয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই আইসোটোন বলো আর আইসোবার বলো, কি বললাম, আইসোটোন বলো আর আইসোবার বলো, এদের অবশ্যই মৌল ভিন্ন হলেও দেখো খুবই কাছাকাছি মৌল। অর্থাৎ এদের পাশাপাশি যে মৌলগুলো থাকে, যেমন 15, 16, 29, 30, এরকম কাছাকাছি মৌল। ওকে। ওকে, কি নাম? আইসোবার হলো, আচ্ছা কি লিখছো? হুম, অনলাইন থেকে মারছো নাকি? ঠিক আছে, এবার দেখা যাক কে পারে, কে দ্রুত কমেন্ট করতে পারে। আমি যে কোশ্চিন লিখছি, এই উদাহরণটা আসলে কি, এই উদাহরণটা আসলে কি, দ্রুত কে কমেন্ট করতে পারে? এটা হচ্ছে TH92 234, আর এটা হচ্ছে 92 238। এটা কি? এরা পরস্পরের কি? কে কমেন্ট করতে পারে? সবার আগে কে কমেন্ট করতে পারে? দেখা যাক। এটা কি? আইসোটোপ না আইসোবার নাকি আইসোটোন? একজন বলছো আইসোটোন। কি নাম? সুকন্যা। বাকিরা কি বলো? বাকিরা কি বলো? বাকিরা কোনো কমেন্ট নাই কেন? বাকিদের কমেন্ট নাই কেন বলেছিল, আরেকবার বুঝান। কিন্তু কোনটা আমি খেয়াল করি নাই। আচ্ছা দেখো, একজন লিখছো 236 হবে। কেন 236 হবে? আচ্ছা, এটা আইসোটোপও না, এটা আইসোবারও না, এটা আইসোটোনও না। সবাই দেখে যে এদের প্রোটন সংখ্যা সমান কিনা, ভর সংখ্যা সমান কিনা। যদি দেখে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা সমান হয় নাই, তখন মনে করে না এটা আইসোটোন হবে। কিন্তু এই উদাহরণটা আইসোটোপেরও না, আইসোটোনেরও না, আইসোবারেরও না। তাহলে এটা কি? এটা কি খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এটা কি, ভালো করে খেয়াল করো। এখানে প্রোটন সংখ্যা 90, নিউট্রন সংখ্যা হচ্ছে 234, থেকে 90 বাদ দিলে 144। এখানে প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা হচ্ছে 146। তাহলে দেখো নিউট্রন সংখ্যা মিলে নাই, কিন্তু কিছু একটা তো মিলবে, তাই না? না মিললে কি হইলো? দেখো, তাহলে কি মিলবে একটু খেয়াল করো, কি মিলবে খেয়াল করো। এদের নিউট্রন থেকে প্রোটন বাদ দিতে হবে, নিউট্রন থেকে প্রোটন বাদ দিতে হবে। নিউট্রন থেকে প্রোটন বাদ দিলে কি হয় দেখো, 144 মাইনাস 90 ইকুয়াল হচ্ছে 54। আবার এখানে নিউট্রন থেকে প্রোটন বাদ দিব আমরা, তাহলে কি হবে? 146 মাইনাস হচ্ছে 92, এটাও হচ্ছে 54। তাহলে এদের নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান। এদের নিউট্রন ও প্রোটনের পার্থক্য সমান। যাদের যেসব পরমাণুর নিউট্রন ও প্রোটনের পার্থক্য সমান,
তাদেরকে বলা হয় আইসো ডায়াফার। আইসো ডায়াফার। তাহলে যাদের নিউট্রন ও প্রোটন সমান তাদেরকে বলা হয় আইসো ডায়াফার। বলো ক্লিয়ার কিনা, আমাকে একটু জানো, ক্লিয়ার কিনা জানাও। ওকে, ক্লিয়ার, হ্যাঁ। এবার আমরা পড়বো হচ্ছে এমন একটা টপিক যার নাম হচ্ছে আইসো ইলেকট্রন। তাহলে কে বলতে পারে আইসো ইলেকট্রন মানে কি? আইসো ইলেকট্রন মানে কি? আইসো ইলেকট্রন মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। যেমন দেখে নিতে পারো তোমরা, সোডিয়াম প্লাস আর হচ্ছে নিওন, এখানে প্রোটন সংখ্যা 11 কিন্তু ইলেকট্রন সংখ্যা 10। এখানে প্রোটন সংখ্যাও 10, ইলেকট্রন সংখ্যাও 10। তাহলে এদের পরস্পরের কি ইলেকট্রন সংখ্যা সমান, তাই এদেরকে আমরা বলতে পারি কি আইসো ইলেকট্রন। এদেরকে আমরা বলতে পারি আইসো ইলেকট্রন। এবার আমরা চলে যাই নতুন আরেকটা টপিক। এই টপিকটাও গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সহজ সহজ বাট অনেক গুরুত্বপূর্ণ। আইসো স্টার। আইসো স্টার, ওকে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা দেখব N2O এবং কার্বন ডাই অক্সাইড। আইসোস্টার হতে হলে, আইসোস্টার হতে হলে কাউকে দুইটা শর্ত মানতে হবে। আইসোস্টার হতে হলে তাকে দুইটা শর্ত মানতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে অণুতে, অণুতে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সমান। অণুতে পরমাণুর সংখ্যা সমান হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে অণুতে ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। অণুতে ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। তাহলে চিন্তা করো, এই দুইটা অণুতে পরমাণুর সংখ্যা সমান, অর্থাৎ এখানেও তিনটা পরমাণু, এখানেও তিনটা পরমাণু। আবার দেখো ইলেকট্রন সংখ্যা যদি চিন্তা করো, এখানে 7 দুগুণা কত? 14। 14 আর 8 কত? 22। নাইট্রোজেনে ইলেকট্রন থাকে 7টা, তাহলে দুইটা নাইট্রোজেনে 14টা, আর অক্সিজেন হচ্ছে কত? 8। তাহলে কত হলো? 22টা ইলেকট্রন আছে এখানে। ইলেকট্রন আছে 22টা, ঠিক আছে, ইলেকট্রন আছে 22টা এখানে। আর এইখানে ইলেকট্রন, কার্বন হচ্ছে 6টা, আর অক্সিজেন 8 দুগুণা 16, তাহলে 16 আর 6 কত? 22টা। নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে দেখো এদেরকে ইলেকট্রন সংখ্যা সমান, অণুতে পরমাণুর সংখ্যা সমান। তাহলে এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোস্টার বলা হয়। মাথায় রাখতে হবে সকল আইসোস্টার, আইসো ইলেকট্রন। কি বললাম বলতো? সকল আইসোস্টার আইসো ইলেকট্রন। বলো এটা ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে কষ্ট করে। ওকে, সবাই কমেন্ট করে জানো ক্লিয়ার কিনা এই টপিকটা। সবাই কি ক্লিয়ার? একজন কমেন্ট করেছে শুধু। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, দেখা যাক আমরা এবার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আলোচনায় যাই, যেটা কিনা আমাদের বোর্ড পরীক্ষার জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আমাদের খুব বেশি প্রয়োজন আছে। এমন একটা কিছু আমরা এখন এখানে দেখব। সেটা হচ্ছে, এই দেখো, আমরা এতক্ষণ এই এই পড়াগুলো পড়লাম, হ্যাঁ। এই দেখো এখানে যেগুলো ছিল, আইসোটোপ ছিল, আইসোবার ছিল, আইসোটোন ছিল, আইসো ডায়াফার ছিল, আইসো ইলেকট্রন, আইসো স্টার। এবার আমরা পড়বো তেজস্ক্রিয়তা। কি পড়বো? তেজস্ক্রিয়তা। এটা নিয়ে খুব বেশি পড়া বইয়ে নাই, বাট তারপর আমাদের ভর্তি পরীক্ষা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে। তো তেজস্ক্রিয়তা নিয়ে যদি এখন আমরা আলোচনা করি তাহলে কি হবে? প্রথম কোশ্চিন, কোন একটা পরমাণুর তেজস্ক্রিয়তার কারণ কি? কোন পরমাণুর, পরমাণুর তেজস্ক্রিয়তা, ক্রিয়তার কারণ কি? কেউ বলতে পারো কোন পরমাণুর তেজস্ক্রিয়তার কারণ কি? চিন্তা করো। আচ্ছা, খেয়াল করো, একটা নর্মাল পরমাণু যেটা কিনা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় না, যেমন সোডিয়াম, ঠিক আছে। আবার আরেকটা পরমাণু যেমন ইউরেনিয়াম, এটা হচ্ছে 92, আর এটা হচ্ছে 238। এখন আমরা খেয়াল করে দেখো, এই প্রোটনের পরিমাণ হচ্ছে 11টা, নিউট্রনের পরিমাণ হচ্ছে 12টা। মানে প্রোটন আর নিউট্রন প্রায় সমান, প্রায় সমান, বলা চলে অলমোস্ট সমান। কিন্তু এখানে দেখো, এখানে প্রোটন আছে 92টা, কিন্তু নিউট্রন আছে 146টা। তাহলে এখানে প্রোটন অপেক্ষা নিউট্রন কি অনেক বেশি। এখানে প্রোটন নিউট্রন প্রায় সমান, আর এখানে প্রোটন নিউট্রন কি, প্রোটন অপেক্ষা নিউট্রন কি অনেক বেশি। তাহলে দেখো, একটা পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণিকাই থাকে।
প্রোটন আর কি নিউট্রন। এখানে প্রোটন নিউট্রন প্রায় সমান, আর এখানে প্রোটন অপেক্ষা নিউট্রন কি অনেক বেশি। তাহলে যখন কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন অপেক্ষা নিউট্রন অনেক কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন ওই নিউক্লিয়াসটা কিন্তু কি হয়ে যায় বলতো, অস্থিতিশীল হয়ে যায়। তাকে যদি আমরা অল্প আঘাত করি, ওই নিউক্লিয়াসটা ভেঙে যায়। আর নিউক্লিয়াস ভাঙলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে মাথায় রাখতে হবে, কোন তেজস্ক্রিয় পরমাণুর তেজস্ক্রিয়তার মূল কারণ হচ্ছে নিউট্রন ও প্রোটনের উচ্চ অনুপাত। নিউট্রন ও প্রোটনের 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 উচ্চ অনুপাত। কোন তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তার মূল কারণ হলো নিউট্রন ও প্রোটনের কি অনুপাত, উচ্চ অনুপাত। ওকে, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার কিনা জানিয়ে দাও। এখন আসো অন্য প্রসঙ্গে। আমরা নিশ্চয়ই জানি যে যাদের পারমাণবিক সংখ্যা 82 এর ওপরে, যাদের পারমাণবিক সংখ্যা 82 এর ওপরে, তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে 1 থেকে 82 পর্যন্ত, 1 থেকে 82 পর্যন্ত নন রেডিও অ্যাক্টিভ, মানে তেজস্ক্রিয় না, তেজস্ক্রিয় না এমন মৌল হচ্ছে 1 থেকে 82 পর্যন্ত। কিন্তু মাথায় রাখতে হবে, 1 থেকে 82-র মধ্যে দুইটা মৌল আছে, টেকনেসিয়াম 43 আর PM61। এরা রেডিও অ্যাক্টিভ এবং এদেরকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তাহলে টেকনেসিয়াম এবং কি পিএম, টিসি এবং PM 43 এবং 61, এই দুইটা মৌল হচ্ছে 1 থেকে 82-র মধ্যে। 43 এবং 61 এই দুইটা মৌল বাদে বাকি 1 থেকে 82-র মধ্যে 80টা মৌলই হচ্ছে নন রেডিও অ্যাক্টিভ। নন রেডিও অ্যাক্টিভ, নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসবো আমরা হচ্ছে যেখান থেকে ঢাবিতে অনেক বেশি কোশ্চিন হয়, সেটা হচ্ছে গ্রুপ স্থানান্তর সূত্র। যেখান থেকে ঢাবিতে অনেক বেশি কোশ্চিন হয়, খেয়াল করে দেখো। এই দেখো, এখানে কি লেখা আছে, ভালো করে পড়ে দেখি আমরা। কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকিরিত হলে ওই মৌলের স্থান পর্যায় সারণীর মাতৃমৌলের অবস্থান থেকে 2 ঘর বাম দিকে এবং ভর 4 একক কমে যায়। অর্থাৎ কোন তেজস্ক্রিয় মৌল থেকে যদি আমরা আলফা রশ্মি বিকিরিত করি, তাহলে ওই মৌলের স্থান পর্যায় সারণী থেকে বা পর্যায় সারণীতে মাতৃমৌলের অবস্থান থেকে 2 ঘর বামে সরে যায়, ভর কমে যায় 4 ঘর। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, ধরে নাও আমি ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা কি করব, মানে নিঃসরণ করব। তো একটা অজানা মৌল উৎপন্ন হবে, সেটা হচ্ছে এক্স। ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা রশ্মি নির্গত হয়, তাহলে নতুন যে মৌলটা উৎপন্ন হবে তার বৈশিষ্ট্য কেমন হবে? তার বৈশিষ্ট্য হচ্ছে তার প্রোটন সংখ্যা হবে 90 আর ভর সংখ্যা হবে 234। তাহলে কি বললাম, কোন ইউরেনিয়াম থেকে বা কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকৃত হলে যে মৌল উৎপন্ন হবে সেটা মাতৃমৌল থেকে প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে আর ভর সংখ্যা কমে যাবে 4 একক। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কেন কেন এমন হয়, কারণ দেখো, এই যে দেখো হিলিয়াম, হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে যে এমন, আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস, এর প্রোটন সংখ্যা 2টা, ভর হচ্ছে 4। এবার দ্বিতীয়টা নিয়ে যদি কথা বলি আমরা, কোন কোন তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি বিকিরিত হলে, কোন তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি বিকিরিত হলে ওই মৌলের স্থান পর্যায় সারণীর মাতৃমৌলের অবস্থান থেকে 1 ঘর ডান দিকে চলে যায়, কিন্তু ভরের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ বলছে কোন তেজস্ক্রিয় মৌল থেকে যদি বিটা রশ্মি বিকিরিত হয়, ওই মৌলের স্থান পর্যায় সারণীতে মাতৃমৌলের অবস্থান থেকে 1 ঘর ডান দিকে সরে যায়, কিন্তু ভরের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। ওকে, খেয়াল করে দেখো। তাহলে একটা মৌল ধরো 92, এটা 238, এখান থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, তাহলে যে মৌল উৎপন্ন হবে তার ক্ষেত্রে দেখো কি লেখা আছে, যে ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু 1 ঘর ডানে সরে যায়। তাহলে এটা যদি 92 হয়, এটা হবে 93, আর এটা 238ই থাকবে, 238ই থাকবে। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাও, ক্লিয়ার কিনা এই দুইটা যে বিষয়, এই দুইটা বিষয় ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এরপর বলা হচ্ছে যদি কখনো গামা রশ্মি নির্গত হয়, যদি কখনো গামা রশ্মি নির্গত হয় তাহলে কি হবে? তাহলে যদি কখনো গামা রশ্মি নির্গত হয়, এই দেখো, কোন তেজস্ক্রিয় মৌল থেকে যদি গামা রশ্মি বিকিরিত হয়,
তাহলে ওই মৌলের কোনো পরিবর্তন হয় না, প্রোটন সংখ্যা বা ভর সংখ্যায় কোনো পরিবর্তন হয় না, প্রোটন সংখ্যা বা ভর সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। নিশ্চয়ই ক্লিয়ার? বলো এই টপিকটা ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানো, সবাই কমেন্ট করো। আচ্ছা, তোমার কানেকশন চলে গেছে, আমি আবার একটু ব্রিফ করছি, তুমি রেকর্ড দেখতেই পারবা। মানে বলা হচ্ছে আলফা রশ্মি যদি চলে যায় তাহলে প্রোটন কমে যাবে দুইটা, ভর কমে যাবে চারটা। বিটা রশ্মি যদি চলে যায় তাহলে যে মৌল থেকে বিটা রশ্মি যাচ্ছে তার থেকে ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোটন সংখ্যা একটা বেড়ে যাবে। আর যদি এমন হয় যে গামা রশ্মি নির্গত হচ্ছে, তাহলে প্রোটন সংখ্যারও কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো। আমরা একদম শুরু থেকে তোমাদেরকে দেখাই। ও আচ্ছা, এইটা দেখে নাও, কার্বন 14 ডেটিং। এই দেখো, কার্বন 14 ডেটিং, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই কার্বন 14 আইসোটোপটা দিয়ে পৃথিবীর বয়স বা একদম ফসিল মমি যেগুলো ছিল বহু বছর পূর্বের, হাজার হাজার বছর পূর্বের কোনো কিছু, সেটার বয়স নির্ধারণ করা যায় কার্বন 14 আইসোটোপ দিয়ে। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? কার্বন 14 আইসোটোপ দিয়ে কিভাবে এটা নির্ণয় করা সম্ভব? দেখো, কার্বন 14 আইসোটোপ হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ। যারা তেজস্ক্রিয় পদার্থ সেটা কিন্তু অর্ধেক অর্ধেক করে ক্ষয় হয়, যাকে বলা হয়, অর্ধেক ক্ষয় হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। অর্ধেক ক্ষয় হতে যে সময় লাগে তাকে বলা হয় কি? অর্ধায়ু। তাহলে কার্বন 14 আইসোটোপ অর্ধেক যখন ক্ষয় হয়, একটা একটা আইসোটোপ যখন অর্ধেক ক্ষয় হয় তখন তার জন্য যে সময় লাগে তাকে বলা হয় টি, হাফ লাইফ। হাফ লাইফ, ওকে, মানে অর্ধায়ু। আহ অর্ধেকের অর্ধেক খরচ হলে, ক্ষয় হলে আবার হাফ লাইফ লাগে। এটা কিন্তু অর্ধেক, প্রথম পূর্ণাঙ্গ থেকে অর্ধেক হয়, অর্ধেক হতে যে সময় লাগে, অর্ধেকের অর্ধেক হতে ওই সময় লাগে। আবার এই 1/4 অর্ধেক মানে 1/8, এটা হতেও আবার টি হাফ সময় লাগে, অর্ধায়ু পরিমাণ লাগে। আবার এর অর্ধেক হতে অর্ধেক সময় লাগে। এখন ধরো পৃথিবীর প্রাচীন কালের কোন একটা কিছুতে, কোন একটা নমুনায় তুমি কি পেলা? আহ কোন একটা নমুনা পেলা, যেটা হাজার হাজার বছর পূর্বের কোন একটা ঘটনা তুমি পড়েছো, তুমি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কোন একটা কিছু পেলা। পাওয়ার পর তুমি সেটা ফরেনসিক ল্যাবে যাবা। ল্যাবে গিয়ে টেস্ট করে দেখবা যে এই পদার্থের মধ্যে কার্বন 14 আইসোটোপটা কতটুকু থাকার কথা, কতটুকু আছে। এখন তুমি গিয়ে দেখলা যে ওর মধ্যে যে পরিমাণ কার্বন 14 আইসোটোপ থাকার কথা তার 1/8 আছে, মানে 8 ভাগের 1 ভাগ আছে, বাকিগুলো ক্ষয় হয়ে গেছে। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো যে অর্ধেক হইতে একটা টিহাপ লাগছে, অর্ধেকের অর্ধেক হইতে আরেকটা টিহাপ লাগছে, আবার 1/4 অর্ধেক হইতে আরেকটা টিহাপ লাগছে। এই টিহাপের পরিমাণ আবার, এই টিহাপের পরিমাণ আবার 55-68 বছর। 55-68 বছর। তাহলে এটার জন্য এই অর্ধেক হইতে সময় লাগছে 55-68 বছর, আবার এটার জন্য সময় লাগছে 55-68 বছর, আবার এটার জন্য সময় লাগছে 55-68 বছর। চিন্তা করছো? তাহলে তুমি এই 55-68-কে 3 দিয়ে গুণ করলে তুমি বুঝে নিতে পারবা যে ওই বস্তুটা পৃথিবীতে কত বছর আগে পাওয়া গেছিল। আমার মনে হয় কার্বন 14 আইসোটোপটা ক্লিয়ার। আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। আমরা একদম শুরু থেকে যদি তোমাদেরকে দেখাই লেকচার বুকটা, প্রথম পর্বে, লেকচার শিটের প্রথম পর্বে যা আছে, আমরা কিন্তু সবকিছুই পড়িয়ে ফেলেছি। এখন শুধু সলভ করা বাকি আমাদের। হয়তোবা আজকে তোমাদের সলভ করে নিলে ভালো হতো, কিন্তু আমি গতদিন যেহেতু বলি নাই, ক্লাসটা তাড়াহুড়া করে শেষ হয়ে গিয়েছিল। তোমাদের অঙ্ক যতগুলো আছে এবং এখানকার এমসিকিউ যতগুলো আছে আগামী ক্লাসে সলভ হবে। আমরা এখন অল্প অল্প করে একটু আলোচনা করতে পারি, কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করতে পারি। আমাদের লেকচার বুকে টোটাল আমরা 4 ধরনের এমসিকিউ দিয়েছি: বোর্ড বইয়ের এমসিকিউ, বোর্ড পরীক্ষার এমসিকিউ, ভর্তি পরীক্ষার এমসিকিউ, আর কিছু আমাদের নিজস্ব প্র্যাকটিস করার মতো। আমি যেহেতু আজকেও কিছু টাইম আছে, আমি 10-15 মিনিট এমসিকিউ নিয়ে আলোচনা করি। তোমরা আগামী দিন পুরোটা সলভ নিবা। সলভ শেষ হয়ে গেলে আমরা যদি সময় থাকে নতুন টপিক শুরু করে ফেলবো। আচ্ছা, এই যেমন দেখো, এই অঙ্কটা দেখো, আমরা এখান থেকে সলভ শুরু করি। এই অঙ্কটা দেখো, আমরা 10-15 মিনিট সলভ করবো, সলভ করে আমরা ক্লাস শেষ করবো। এই দেখো, এই অঙ্কটা দেখো, এত মিটার পার সেকেন্ড গতিবেগ বিশিষ্ট কি রশ্মি, বিটা রশ্মি, তুমি খাতায় নোট নিয়ে রাখো। বিটা রশ্মি মানে ইলেকট্রন,
বিটা রশ্মি মানে ইলেকট্রন, বিটা রশ্মি মানে ইলেকট্রন। ক্লিয়ার? হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিতে আরেকবার বোঝালে ভালো হয়। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি নিয়ে আমি প্রথমে কথা বলেছিলাম, আবার প্রয়োজনে বোঝাচ্ছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার দেখো বিটা রশ্মি মানে ইলেকট্রন। তো বিটা রশ্মি মানে ইলেকট্রন যদি হয়, তাহলে আমরা কি জানি ডি ব্রগলির সমীকরণ থেকে, যে ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এম ভি। এখানে তো ভি দেয়া আছে, ভি দেয়া আছে, তাহলে এমটা হচ্ছে কার ভর? এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রন এর ভর। ওকে, আমি তোমাদেরকে মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে প্রশ্ন করতে পারবে কোন এমসিকিউ নিয়ে। আগামী দিনও তোমরা প্রশ্ন করতে পারবে। ওকে, এবার মাইক্রোফোন উত্তর দিতে পারবে। দ্রুত উত্তর দাও দেখি। 5 নাম্বার কোশ্চিন যেটা, হাইড্রোজেন, হাইড্রোজেন বর্ণালীর কোন সিরিজ লেখা আছে এখানে? বা আমার সিরিজের দ্বিতীয়, আচ্ছা এটা দেওয়া আছে N24। হইলো না? এটা তো 7 নাম্বার তো সলভ করেছি আমরা। আচ্ছা, এখানে 19 নাম্বার, 19 নাম্বার দেখো, 19 নাম্বার। ওকে দেখো, 19 নাম্বার এমসিকিউ দেখো তো। লাইভেন সিরিজের প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে বলো লাইভেন সিরিজের প্রথম লাইন মানে কোনটা? লাইভেন সিরিজের প্রথম লাইন মানে কোনটা? N1 এর মান কত, N2 এর মান কত? দ্রুত এন বলো। ওয়ান এর মান হচ্ছে ওয়ান আর N হচ্ছে টু। আর এন N2 ওয়ান হচ্ছে ওয়ান আর N2 হচ্ছে টু। ওকে, টু। বুঝতে পারছি, ধন্যবাদ। এবার আমরা আরো কিছু এমসিকিউ, যেমন এখানে বোর্ড পরীক্ষার অনেক এমসিকিউ আছে যেগুলো তোমরা সলভ করবা। তোমরা সলভ করলে আসলে আমি সলভ দিলে তোমাদের জন্য ভালো হবে। এখানে কোনটা এমসিকিউ? এই দেখো, এখানে কি বলছে, যে যদি ইলেকট্রন অসীম দূরত্ব থেকে তৃতীয় সেলে স্থানান্তরিত হয়, তাহলে তৃতীয় সেলে স্থানান্তরিত হলে এটা কোন সিরিজ হবে? প্যাসচেন সিরিজ হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর এখানে, এইখানে খেয়াল করো, এই এমসিকিউটা নিয়ে চিন্তা করো। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাসচেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলে না, এবার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলেছে। খেয়াল করো, এই এমসিকিউটা বরিশাল বোর্ড 2019-এ আসছে। বলছে বর্ণালীতে প্যাসচেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। কিছুক্ষণ আগে যেটা আমরা বলছিলাম, যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বললে N2 এর মান ছোট হবে, আর সর্বনিম্ন বললে N2 এর মান বড় হবে। কিন্তু তরঙ্গ সংখ্যা মানে কিন্তু 1/λ। তাহলে যদি এখানে তরঙ্গ সংখ্যা বলে, তাহলে সর্বোচ্চ বললে সর্বোচ্চ হবে, সর্বনিম্ন বললে কি হবে? সর্বনিম্নই কিন্তু হবে। বলছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। তাহলে এখন এই যে 1/λ ইকুয়াল RH 1/N1 স্কোয়ার, 1/N2 স্কোয়ার, এখানে রাইট? N2 কি ইনফিনিটি? তাহলে এখন সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা মানে কি N2 এর মান ইনফিনিটি হবে। ঠিক আছে। আর এখানে প্যাসচেন সিরিজের জন্য N1 এর মান কত হবে? 3 হবে। তাহলে দেখো উত্তর কত হয়। আশা করি বুঝতে পারছো। আর এস বাই নাইন। হ্যাঁ, এরপর এখানে এগুলো আমি মোটামুটি দেখাই দিলাম কিভাবে সলভ করতে হবে, তোমরা সলভ করবে সবাই। প্লাঙ্ক ধ্রুবকের মান এখানে, এখানে একটু কারেকশন করে নিতে পারো। ডেল ইকুয়াল E2 মাইনাস E1 হবে, এটা ভুল করে ইকুয়াল হয়ে গেছে। এই দেখো একটা অঙ্ক, এমসিকিউ। বলছে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তাহলে বামার বললে তো N1 এর মান 1, আমরা সবাই বুঝে গেছি। তাহলে কে বলতে পারে N2 এর মান কত হবে? এখন N2 এর মান কত হবে? N2 এর মান কত হবে? সংখ্যা বিকৃত রশ্মি ইনফিনিটি। না, না, আমার সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কমেন্ট বিকৃত। করো, কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। N2 এর মান কত হবে? সবাই কমেন্ট করো দেখি। রেদওয়ান দিছো 3, আর বাকিরা, বাকিরা কমেন্ট করো। আচ্ছা দেখো, বামার যেহেতু বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, আমি বললাম সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে N2 এর মান বড়টা হবে। তরঙ্গ দৈর্ঘ্য বললে ছোট বললে বড় হবে, বড় বললে ছোট হবে। কিন্তু যখন তরঙ্গ সংখ্যা বলবে তখন ছোট বললে ছোট, বড় বললে কি? বড়। তাহলে সর্বনিম্ন যেহেতু তরঙ্গ সংখ্যা বলছে, তার মানে N2 এর মান সর্বনিম্নটাই হবে। যখন কিনা N1 এর মান 2 হয়ে গিয়েছে, N1 এর মান যখন 2 হয়ে গেছে, তখন N2 এর মান কি হবে? 3 থেকে ইনফিনিটির মধ্যে কিছু একটা হবে। তো 3 থেকে ইনফিনিটির মধ্যে সব থেকে ছোট মান তো 3। সেভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। এখানে আর কি দেখানো যেতে পারে? তোমরা তোমাদের প্রবলেম গুলো আগামী দিন বলবা। আমি বোর্ড পরীক্ষাও দেখালাম, এখন ভর্তি পরীক্ষা দেখতে পারো। ভর্তি পরীক্ষা এখানে তোমার কাছে বোর্ড এবং ভর্তি পরীক্ষার এমসিকিউ আশা করি সহজই মনে হবে, কারণ আমরা তোমাদেরকে বোর্ড এবং ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকেই পড়িয়েছি। এই যে আবার দেখো, রিডবার ধ্রুবকের অঙ্ক আসছে। আচ্ছা দেখা যাক, এই যে কিছুক্ষণ আগে পড়ালাম, তোমরা এটা পারো কিনা। থোরিয়াম 90 থেকে এটা 91। দেখো, এটা ছিল 90, এটা ছিল 91, অর্থাৎ ভর সংখ্যা কোনো চেঞ্জ হয় নাই।
কিন্তু প্রোটন সংখ্যা একটা বেড়ে গেছে। তাহলে বলো এটা কোনটা হবে? আলফা, বিটা না গামা? আলফা, বিটা না গামা? বিটা, এই তো বিটা, বুঝে গেছো। হ্যাঁ, এরপর রিডবার্গ ধ্রুবকের অঙ্ক আবার আসছে। মোটামুটি এগুলোই তোমরা, এই যতগুলো এমসিকিউ দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের আগামী ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি ক্লাস, আগামী ক্লাসে এর দ্বিতীয় পর্ব আগ পর্যন্ত সলভ, অঙ্ক এবং এমসিকিউ সলভ, তারপরে পরীক্ষা হবে, হ্যাঁ। আর আগামী ক্লাসে সলভ শেষে আমরা দ্বিতীয় পর্ব আবার পড়ানো শুরু করবো, ওকে। তোমাদের বেশিরভাগ কলেজে প্রথম ক্লাস টেস্ট পরীক্ষার সিলেবাস কিন্তু গুণগত রসায়ন প্রথম পর্ব। আজকে এই পর্যন্তই থাক। অঙ্ক এবং এমসিকিউ নিয়ে আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য রইল শুভকামনা।